কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ২৬। কংগ্রেসি অপশাসনের বিরুদ্ধে মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে। দমন পীড়নের সব পথ নিয়েও জনগণের আন্দোলনকে আটকানো যাচ্ছে না। সুতরাং এই রাজ্যে কংগ্রেসি শাসকেরা বেশ দিশেহারা। তারই আরেকটি পরিচয় পাওয়া গেল কংগ্রেস সরকারের একটি নতুন পদক্ষেপে। হঠাৎ পশ্চিমবঙ্গ সরকার পথচারীদের অসুবিধার অজুহাত দেখিয়ে কলকাতা মহানগরী ও রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ, নিয়ন্ত্রিত বা শর্ত সাপেক্ষে করার উদ্দেশ্যে একটি আইন প্রণয়ন করছে বলে জানা গেল। সেটা ১৯৬০ সালের গোড়ার দিকের কথা। এই প্রস্তাবিত আইন ভঙ্গ করলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয়ই হতে পারে। বিলটির নাম ছিল পশ্চিমবঙ্গ মিছিল ও সমাবেশ নিয়ন্ত্রণ আইন ১৯৬০। বিধানসভার আগামী অধিবেশনে বিলটি পেশ হবে বলে আমরা জানলাম। গণ আন্দোলনের পক্ষে যা প্রাথমিক প্রয়োজন এবং সংবিধানে যা মৌলিক অধিকার বলে স্বীকৃত, তারই মূলে কুঠারাঘাত করার প্রস্তুতি নেওয়া হলো। সংকট জর্জরিত জনগণের ক্ষোভ যাতে সংগঠিত না হতে পারে, মানুষ যাতে তার জীবন জীবিকার দাবি উচ্চারণ না করতে পারে, অপদার্থ কংগ্রেসি শাসন যাতে দীর্ঘস্থায়ী হতে পারে, তার জন্য এই ঘৃণ্য স্বেচ্ছাচারী উদ্যোগ নেওয়া হলো। পার্টির নেতা ও প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড হরেকৃষ্ণ কোঙার এক বিবৃতিতে বললেন, জনগণের জীবন ও জীবিকার বিরুদ্ধে এটা গুরুতর আক্রমণ এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে এটা বড় রকমের পদক্ষেপ। আমরা এর প্রতিবাদে মিছিল মিটিং করলাম। ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশ ডাকা হলো। এই প্রস্তাবিত কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেদিন ১.৫ লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিলেন। সভায় এই বিলের বিরুদ্ধে একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হলো। আমি প্রস্তাবটি উত্থাপন করলাম। প্রস্তাবে বলা হলো, এই বর্বরচিত এবং কালা বিলের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক আন্দোলন করবার সরকারের জনবিরোধী নীতিকে প্রতিবাদ করছে তাকে ধ্বংস করা। পশ্চিমবঙ্গের কংগ্রেসি সরকার আশা পোষণ করছে যে যখন ভারত চীন সীমান্ত বিরোধকে ইচ্ছা করে বড় করে তোলা হচ্ছে এবং যুদ্ধের জিগির তোলা হচ্ছে, তখন এই কালা বিলটি অনায়াসে পাশ হয়ে যাবে। এই সভা সরকারকে সতর্ক করছে যে এই বিলকে পাশ করাবার কোনরূপ প্রচেষ্টা গুরুতর অবস্থার সৃষ্টি করবে। এই সভা সমস্ত স্তরের জনতাকে সর্বপ্রকারে এই বিলের বিরোধিতা করার আহ্বান জানাচ্ছে। কালা বিলের বিরুদ্ধে ১৯৬০ সালের ২৪শে জানুয়ারি প্রতিবাদ দিবস পালন করা হলো রাজ্য জুড়ে। বিভিন্ন গণসংগঠনের মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ ধ্বনিত হলো। আমরা এর বিরুদ্ধে একটি প্রতিরোধ কমিটি গঠন করলাম। ২৪শে জানুয়ারির প্রতিরোধ দিবসে কমিটির আহ্বানে একদিনে ৫০,০০০ প্রতিবাদ স্বাক্ষর সংগৃহীত হলো। তারপর কয়েকদিনের মধ্যে আমরা আরও কিছু স্বাক্ষর সংগৃহীত করে মোট ৬৮,০০০ স্বাক্ষর সংবলিত প্রতিবাদপত্রটি সরকারের কাছে পেশ করলেন কমিটির পক্ষ থেকে নিরঞ্জন সেন, লক্ষ্মী সেন, নিহার মুখার্জি ও তারা দত্ত। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে সরকার কালা বিলটি প্রত্যাহার করে নিতে সম্মত হন। এদিকে কেরালার নির্বাচন আসন্ন। স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে কেরালায় নির্বাচিত সরকারকে কেন্দ্রীয় সরকার বরখাস্ত করার পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই এর গুরুত্ব যথেষ্ট। গতবার প্রজা সোশ্যালিস্ট পার্টি আমাদের সঙ্গে ছিল, কিন্তু এবার তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। কেরালার নির্বাচনী তহবিলে অর্থ সাহায্য করার জন্য পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানে এই রাজ্যের জনগণ সাড়া দিলেন। ময়দানে এক সুবিশাল সমাবেশে পার্টির রাজ্য পরিষদের পক্ষ থেকে কাকাবাবু ৭৬,০০০-এরও বেশি টাকা ইএমএস-এর হাতে তুলে দিলেন। আমাদের কেরালায় নির্বাচনী সফরের কর্মসূচি স্থির হলো। ভূপেশ গুপ্ত, মোহাম্মদ ইসমাইল, হীরেন মুখার্জি এবং আমি কেরালায় গেলাম। সেখানে বিভিন্ন নির্বাচনী জনসভায় আমরা বক্তৃতা দিলাম। জনগণের উৎসাহ উদ্দীপনাও যথেষ্ট দেখলাম। তবু আমরা সেবার কেরালাতে জিততে পারলাম না। রাষ্ট্রপতির শাসনকে কাজে লাগিয়ে প্রশাসনের সাহায্যে কংগ্রেস সুপরিকল্পিত সন্ত্রাসের অভিযান চালালো। আমাদের একটি নির্বাচনী সভার মধ্য দিয়ে কংগ্রেসি সমাজবিরোধীরা গাড়ি চালিয়ে দিল। ফলে বহু লোক আহত হলেন।
আরেকটি পথও তারা নিল। নির্বাচনে জেতার জন্য কংগ্রেস সাম্প্রদায়িক প্রচারে মত্ত হয়ে উঠল। আমরা ঠিকমতো এসবের মোকাবিলা করতে পারলাম না। মোট 126টি আসনের মধ্যে কমিউনিস্ট পার্টি 26, কমিউনিস্ট পার্টি সমর্থিত নির্দল 3, কংগ্রেস 63, পিএসপি 20, মুসলিম লীগ 11। মুসলিম লীগ তখন কংগ্রেসের সঙ্গে ছিল। অন্যান্যরা 3টি আসন পেল। মোট ভোটের 44.7% পেল কমিউনিস্ট পার্টি, 38.7% পেল কংগ্রেস, 12.4% পেল পিএসপি। আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পেলাম না ঠিকই, তবে কেরালাতে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা জনগণের অধিকতর সমর্থন পেলাম। 1960 সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ধর্মঘট রাজ্যে তথা দেশের কর্মচারী আন্দোলনের এক উল্লেখযোগ্য ঘটনা। সরকারি প্রশাসন যন্ত্রের কঠিনতম বিধিনিষেধের বেড়াজাল থেকেও নিজেদের জীবন ও জীবিকার অধিকারের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেদিন যে সংগ্রামী ঐক্য, সাহস ও চেতনার পরিচয় রেখেছিলেন তা দেশের সর্বস্তরের গণ আন্দোলনকে উজ্জীবিত করেছিল। কেন্দ্রীয় সরকার নিজস্ব কর্মচারীদের দমন করার জন্য সেদিন যে স্বৈরতান্ত্রিক আক্রমণ নামিয়ে এনেছিল তারও তুলনা মেলা ভার। ধর্মঘটের আগে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে ধর্মঘটকে নিষিদ্ধ ঘোষণা করলেন। কেন্দ্রীয় সরকারি দপ্তরে দপ্তরে কর্তৃপক্ষের হুমকি, কালা সার্কুলার জারি করা হলো। কেন্দ্রীয় সরকারের এই মারাত্মক দমন পীড়নের উদ্যোগের পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট সংসদীয় গ্রুপ সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালো। সরকারের ভয়ঙ্কর হুমকির সামনে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ধর্মঘটের সিদ্ধান্তে অবিচলই রইলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নেতা কেজি বসু সমস্ত হুমকি উপেক্ষা করে নিজের ন্যায্য দাবি দেওয়া ও অধিকার আদায়ের জন্য আসন্ন ধর্মঘটকে সফল করে তোলার কথা ঘোষণা করলেন। ডালহাউসি কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের প্রতিবাদে ও ধর্মঘটকে সফল করে তোলার আহ্বান জানিয়ে ওই সময় 15,000-এরও বেশি কর্মচারীর এক বিরাট সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে আমিও সে সভায় বক্তব্য রেখেছিলাম। যাই হোক, 12ই জুলাইয়ের মধ্যরাত থেকে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সারা ভারতব্যাপী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অভূতপূর্ব ধর্মঘট শুরু হলো। বিভিন্ন রাজ্যে রেল, ডাক তারের কাজ অচল বা গুরুতরভাবে ব্যাহত হলো। সঙ্গে সঙ্গে ব্যাপক গ্রেপ্তার, ধর্মঘটী কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নাম করে পুলিশি অত্যাচারও শুরু হয়ে গেল। ধর্মঘটের প্রথম দিনেই 1500 জন ধর্মঘটী গ্রেপ্তার হলেন বেশ কয়েকজন সর্বভারতীয় নেতৃবৃন্দ। আমেদাবাদে ধর্মঘটীদের ওপর পুলিশের গুলিচালনায় 5 জন নিহত হলো। পশ্চিমবঙ্গের বর্ধমানে গুলিবর্ষণ হলো ও কারফিউ জারি করা হলো। দ্বিতীয় দিনে ধর্মঘটের তীব্রতা আরও বৃদ্ধি পেল। কেন্দ্রীয় সরকারের দমনপীড়ন আরও ব্যাপক আকার ধারণ করল। ট্রেড ইউনিয়ন রিলেশনস কমিটির আহ্বানে সারা দেশব্যাপী একদিনের প্রতীকী ধর্মঘটের কর্মসূচিতে সাড়া দিয়ে 14ই জুলাই পশ্চিমবঙ্গের সাধারণ ধর্মঘট ও হরতাল পালিত হল। বিশেষত বোম্বাই, মাদ্রাজ, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি স্থানে একদিনের এই প্রতীকী ধর্মঘটে মানুষ বিপুলভাবে সামিল হলেন। কিন্তু ধর্মঘট বেশি দিন চালানো গেল না। কেন্দ্রীয় সরকারের প্রচণ্ড দমনপীড়নের ফলে ধর্মঘট প্রত্যাহার করে নিতে হলো 16ই জুলাইয়ের মধ্যরাতে। তখন কর্মচারীদের যুক্ত সংগ্রাম কমিটির স্ট্যান্ডিং পরিষদের একজন ছাড়া বাকি সকল সদস্যই কারাবন্দী। কিন্তু সরকার কর্মচারীদের প্রতি ভয়ঙ্কর প্রতিহিংসায় খড়গহস্ত হয়ে উঠল ধর্মঘট প্রত্যাহারের পর। ধর্মঘট তুলে নেওয়া হলেও গ্রেপ্তার চলতেই থাকল। ধর্মঘটের সময় ও পরে শুধুমাত্র কলকাতাতেই 6,500 কর্মচারীর প্রতি সাসপেনশন ও ছাঁটাই নোটিশ জারি হলো। সারা রাজ্যে 11,000-এরও বেশি কর্মচারীদের ওপর সাসপেনশন ও ছাঁটাইয়ের আদেশ কার্যকরী হলো। আমাদের পার্টির রাজ্য পরিষদের সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই মারাত্মক প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তির তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করা হলো অবিলম্বে ছাঁটাই ও সাসপেনশন আদেশ প্রত্যাহার, বিনা শর্তে কাজে যোগদানের অনুমতি, ধৃতদের মুক্তিদান, সমস্ত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ওপর আক্রমণ বন্ধ করতে জেলায় জেলায় আমরা মিছিল মিটিং শুরু করে দিলাম।
পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীও কর্মচারীদের সমর্থনে দেশব্যাপী আন্দোলন গড়ার জন্য গণসংগঠন সমূহের কাছে আবেদন জানালো। ট্রেড ইউনিয়নের অধিকারের ওপর স্বাধীন দেশের সরকারের এই নগ্ন হস্তক্ষেপে সাধারণ মানুষও যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠলেন। এই সব কিছুর চাপে পড়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিছু হটল। কর্মচারীদের ওপর ছাঁটাই, সাসপেনশন, চার্জশিট মোটামুটি প্রত্যাহারিত হলো। তবে সরকার যে এই ধর্মঘটে ভয় পেয়েছে তা বোঝা গেল কিছুদিনের মধ্যেই। অগস্টের গোড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই লোকসভায় তড়িঘড়ি ঘোষণা করলেন যে সরকারি কর্মচারীদের পে কমিশনের সমস্ত প্রধান সুপারিশগুলি সরকার মেনে নেবে।